জনগণের জন্য রাষ্ট্রনীতি, জনগণের জন্য রাজনীতি। রূপালী টিভির আয়োজন ফোকাস অন প্রসঙ্গ জনগণ জানতে চায়। প্রিয় দর্শক, আপনাদেরকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছে সুস্মিতা জেবিন। প্রিয় দর্শক, বাংলাদেশের যে ঘটনাবহুল বিষয় আছে সেই প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমাদের সঙ্গে কথা বলার জন্য আজকে স্টুডিওতে উপস্থিত আছেন জনাব মাহিদুর রহমান, অ্যাডভাইজার বিএনপি চেয়ারপারসন এবং ফরমাল ইন্টারন্যাশনাল সেক্রেটারি বিএনপি সেন্ট্রাল। আমন্ত্রণ। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। জি, আপনি নিশ্চয়ই জানেন যে গতকাল অনুষ্ঠিত হয়ে গেল যেটি হচ্ছে আপনার জনমত, জাতীয় ঐক্যমত যে বৈঠকটি হলো, সেখানে যে আলাপ হয়েছে এবং এই আলাপ চলবে কিন্তু দীর্ঘ একটা সময় নিয়ে, অর্থাৎ সিরিজ আকারে চলতে পারে বলে আমরা জানতে পেরেছি। এবং একই সাথে রাজনৈতিক সংলাপের মধ্য দিয়ে শুরু হলো অন্তর্বর্তীকালীন সরকারের দ্বিতীয় ইনিংস, বলেছেন অধ্যাপক ডক্টর ইউনূস। প্রথম ইনিংসে আমাদের প্রাপ্তি কি এবং দ্বিতীয় ইনিংসে প্রত্যাশা কি, আপনার মন্তব্য জানতে চাই। প্রথমে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য সুস্মিতা, এবং পাশাপাশি রূপালী টিভির কৌশলী যারা আছেন এবং দর্শকবৃন্দ সকলকে আমার সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। বেসিক্যালি এই যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট, এটা একটা বিপ্লবের মাধ্যমে আসছে। এই গভর্নমেন্টটা, এই গভর্নমেন্টের দায়িত্ব হলো আগামীতে সুষ্ঠু অবাধ একটা নির্বাচনের পরিস্থিতি তৈরি করা এবং রাজনৈতিক দলগুলোকে একত্রিত করে সবাইকে নিয়ে সবার সাথে আলোচনা করে একটি অবাধ নির্বাচনের দিকে নিয়ে যাওয়া। সেই কাজগুলোই তাদের দায়িত্ব বর্তমানে, যেহেতু তারা নির্বাচিত কোনো সরকার নয় এবং এটা কোনো রাজনৈতিক সরকার নয়। এখন তাদের যে আলোচনা গতকালকে যেটা হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে, এখানে ভিন্ন মতামত দল দিছে। তবে বাস্তবে যেটা বেরিয়ে আসছে যে অনেকেই চায়, যে মেজরিটি মানুষই চায় যে অতি সত্বর একটা নির্বাচন হোক। নির্বাচন না হলে গণতন্ত্রকে শক্তিশালী করা যাবে না। তার পাশাপাশি এটা জনগণের সরকার হতে হবে। হয়তো নির্বাচনে যদি ডিলে হয় অনেক অস্থিতিশীল পরিস্থিতি করতে পারে। তো এখানে কিছু বলতে যে সংস্কারগুলো করার পরে নির্বাচনে যাওয়া। তো আমি যেটা মনে করি যে আমাদের দলীয় যে স্ট্যান্ডিং, যেটা যে সংস্কার একটা চলমান প্রক্রিয়া, এটাই বাস্তব জিনিস। সংস্কার তো ইট ইজ নট টুডে দেন আই উইল ওয়েট ফর দি নেক্সট 50 years, এটা নয়। সংস্কার ফর দি বেটারমেন্ট অফ দি পিপল। সংস্কার এইভাবে হয়। যে কোনো সংস্কার যখন আমরা করব, ইভেন রাষ্ট্রীয়ভাবে হোক, ইভেন ব্যবসা নীতিতেই হোক, পরিবার নীতিতেই হোক, সামাজিক সংগঠনই হোক, যে কোনো, ইভেন আপনারা যে আজকে অনলাইন টিভি এটা আপনারা এখানে পরিচালনা করছেন, এখানে যদি কোনো ধরনের পরিবর্তন করতে হয় ফর দি বেটারমেন্ট অফ ইউর ব্রডকাস্টিং, তখন সেখানে করবেন। সংস্কারটা হলো সেটাই। সংস্কারটা হলো ভালোর কল্যাণের জন্য, ভালোর জন্য সংস্কার হবে। যেটা বিএনপি যেটা বলতে চাচ্ছে, যে সংস্কার হলো একটা চলমান প্রক্রিয়া। এটা নট নেসেসারি দ্যাট বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট উইল হ্যাভ টু ডু এভরিথিং। এটা জনগণের ম্যান্ডেট পেয়ে যে যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে, তখন তারা এই সংস্কারগুলো করতে আরও সুবিধা হবে। তো এই জন্য এটা আলোচনা দিন রয়েছে, দেখা যাক কী করে তারা। তো আমার মতামত যেটা হলো যে নির্বাচনের কোনো বিকল্প নাই। নির্বাচন যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি ভালো। যত ডিলে হবে হয়তো নানান ধরনের সমস্যা অ্যারাইজ করতে পারে। আমি একটু স্পেসিফিকলি জানতে চাচ্ছিলাম যে এই যে ইন্টারিয়ার গভর্নমেন্টের 6 মাস পার করলেন, এখান থেকে আসলে আমরা কি পেলাম? ওটাকে বলা হচ্ছে প্রথম ইনিংস, এবং সরকার এখন দ্বিতীয় ইনিংসে পা রাখলেন। এই বৈঠকটির মধ্য দিয়ে আমরা আসলে কি প্রত্যাশা করতে পারি? যত দ্রুত নির্বাচন করা সম্ভব, এটাই কি আমাদের প্রত্যাশা? শুনেন, যে কোনো ধরনের রিফর্ম বলেন বা যে বলেন, একটা নির্বাচিত সরকারের মাধ্যমে দেশে অনেক কিছু, জনগণের ম্যান্ডেট নিয়ে পার্লামেন্ট থাকবে, পার্লামেন্টে সেটা নিয়ে জনগণের প্রতিনিধি যারা থাকবে, সংসদে এইটা নিয়ে আলাপ আলোচনা হবে। ইন্টারিম গভর্নমেন্টের তো কোনো পার্লামেন্ট নেই এখানে। উপদেষ্টারা তারা বসে বসে এটা করেন, সিদ্ধান্ত নেন, দেশের স্বার্থেই নিচ্ছেন, জনগণের স্বার্থেই নিচ্ছেন। তো যে জিনিসটা হলো যে প্রাপ্তি, যেটা হলো যে দীর্ঘ 15 বছর নয়, শুধু শেখ হাসিনার নেতৃত্বে আমরা 15 বছর সেখানে গণতন্ত্র দেখিনি। আইনের সুশাসন ছিল না, মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত ছিল না, খুন গুমের রাজনীতি সেখানে ছিল, লুটপাটের রাজনীতি ছিল। আবার 2 বছর মঈন ফখরের নেতৃত্বে আমরা সেখানে গণতন্ত্র পাই নাই। মঈন ফখরও কিন্তু রাজনৈতিক ইনস্টিটিউশনগুলোকে তারা ধ্বংস করে দিয়ে গেছে। এবং তাদেরই শেখ হাসিনা বলেছেন মঈন ফখরের সেখানে যে সরকার ছিল সেটাও তাদের আন্দোলনের সফলতা ছিল, এটা ফসল ছিল তাদের। তো এখন জিনিসটা হলো 17 বছরে, আমি বলবো যে 17 বছর বাংলাদেশের মানুষ গণতন্ত্রের চোখ দেখে নেই, আইনের সুশাসনে দেখে নেই,
লুটপাটের রাজনীতি, মঈন ফখরও রাজনীতি লুটপাট করেছে। তারা দুর্নীতির নামে গিয়ে অনেক বাসায় গিয়ে হামলা করেছে, তারা তদন্ত করে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা নিয়ে তাদের পকেটে ঢুকেছে, রাষ্ট্রভাণ্ডারে তারা দেয় নাই, তারাও দুর্নীতিবাজ ছিল। তো এখন যে জিনিসটা হলে আমি যেটা বলবো যে প্রাপ্তি যেটা হইলো জনগণের, বর্তমানে আমরা মোটামুটি গণতন্ত্রের একটা মুখ দেখেছি এবং গণতন্ত্র চলতেছে, সেখানে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত আছে। আমি যেটা বলবো, আমিও 17 বছর দেশে যাইনি, আমিও দেশে গিয়ে আসছি, আমি নির্ভয়ে দেশে গেছি। সো এটা আমাদের প্রাপ্তি। ওখানে আরেকটা প্রাপ্তি যেটা রয়েছে যে সকলকে নিয়েই জাতীয় ঐক্যমতের ভিত্তিতে যেটাই সংস্কার হোক, সেই সংস্কার যতটুকু সম্ভব সেটা করে ভালোর দিকে গিয়ে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন যত তাড়াতাড়ি পারা যায় সেটাই করে দেওয়া উচিত। জি, আপনি নির্বাচনের কথা বলছিলেন, কিন্তু এই যে ঐকমত্য যে কমিশনটা, এই কমিশনের ভাইস চেয়ারম্যান ডক্টর আলী রিয়াজ তিনি কিন্তু বলেছেন যে জাতীয় ঐকমত্য কমিশনের যে লক্ষ্য সেটি হচ্ছে দ্রুত সময়ের মধ্যে সংস্কার করার জন্য সকল রাজনৈতিক দলের আসলে একটা ঐকমত্য গড়ে তোলা, যাতে দ্রুত জাতীয় নির্বাচনের দিকে যাওয়া যায়। কিন্তু আপনার কাছে আমি যেটা জানতে চাইবো সেটি হচ্ছে যে এই বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে সেটি হচ্ছে নির্বাচন, এবং এই নির্বাচন নিয়েই এই দলগুলোর মধ্যে আবার দেখা দিয়েছে মত পার্থক্য। আপনি কি মনে করেন যে জাতীয় নির্বাচনটা আগে হওয়া দরকার নাকি স্থানীয় সরকার নির্বাচন হওয়া আগে দরকার? কোনটি আসলে আগে, কোনটি পরে? এটি নিয়ে বিতর্ক চলছে। দেখেন, আমি বাংলাদেশের রাজনীতির সাথে সম্পৃক্ত প্রায় আমার জীবনের 44 বছর সক্রিয়ভাবে। তো আমি যেটা মনে করি, প্রথম মাথা ঠিক করতে হবে, তারপরে আগাছা। প্রথম জাতীয় নির্বাচন ঠিক করতে হবে, তারপরে ইউনিয়ন বলেন, সিটি কর্পোরেশন বলেন, স্থানীয় নির্বাচন, এগুলো আপনি পরে করবেন। কারণ এগুলা করতে হইলে বর্তমানে যে আপনার যে অবস্থা, গত 15, 16, 17 বছরে দেশে যে অবস্থা শেখ হাসিনা তার গংসরা করে গেছেন, সেখানে কিন্তু এখনও হাসিনার দোষরা চতুর্দিকে আপনার ছড়িয়ে চিত্রে আছেন, কমিশনারও আছেন। সুতরাং এটা আত্মঘাতী একটা সিদ্ধান্ত হবে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের। আমি মনে করি যে দে শুড ওয়ার্ক টুয়ার্ডস দি ন্যাশনাল ইলেকশন, যেটা হবে জাতীয় নির্বাচন। সেই নির্বাচনটা কীভাবে হয় সবাইকে নিয়ে সবার ঐক্যমতের ভিত্তিতে, সেটা আমি মনে করি যে ইট উইল বি এ জাস্টিফাইড ফর দেম টু ক্যারি অন। আর স্থানীয় নির্বাচন এখন তারা ভুলে গিয়ে দে শুড কনসেন্ট্রেট অন দি আদার ইস্যুস, যেগুলো কীভাবে সুন্দর একটা সুষ্ঠু অবাধ নির্বাচন করা যায়। জি, ধন্যবাদ। একই সঙ্গে আরেকটু যুক্ত করব যে এই নির্বাচন নিয়ে আসলে আপনি কি মনে করছেন যে ইন্টেরিয়র গভর্নমেন্টের সাথে কিন্তু বিএনপির বিশেষ করে একটা মতপার্থক্য দেখা যাচ্ছে যে নির্বাচন আগে নাকি সংস্কার আগে? আপনি কি মনে করছেন যে নির্বাচনের জন্য সংস্কার নাকি সংস্কারের জন্য নির্বাচন, কোনটি আসলে প্রাসঙ্গিক? শুনেন, সংস্কার আগেও আমি বলছি, সংস্কার এটা নট, আপনি একটু আগে বলছিলেন এটা একটা চলমান প্রক্রিয়া। ইট ইজ নট নেসেসারি যে নির্বাচনের জন্য সংস্কার করতে হবে আর সংস্কারের জন্য নির্বাচন, দুইটাই প্রাসঙ্গিক। আপনার বর্তমান অবস্থায় কোনটা প্রয়োজন সেটাকে হাইয়েস্ট লেভেল অফ প্রায়োরিটি দিয়ে দ্রুত গতিতে এগিয়ে যাওয়া এবং রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে তাদের ঐক্যমত নিয়ে এগিয়ে যাওয়া। এবং এই জন্য তো কিন্তু আপনার ডক্টর সংস্কারের ইস্যু নিয়ে ডিলে করা যাবে না। ডিলে করলে কিন্তু দে মাইট ফেস দ্য প্রবলেম। আমি আগে যেটা বললাম, অনেক সমস্যার এরাইজ করতে পারে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বলেছেন যে সকল রাজনৈতিক দল যদি ঐকমত প্রকাশ করে আগামী ডিসেম্বরে আমরা নির্বাচনে যাব। অন্যদিকে আমরা দেখলাম যে একটা জামাত ইসলামের একটা বিবৃতিতে উঠে এসেছে যে প্রয়োজনীয় সংস্কার শেষেই জামাত ইসলাম নির্বাচন দেখতে চায়। এটা নিয়ে আপনি কি বলবেন? এবং এর অপরদিকে আপনাদের মহাসচিব অর্থাৎ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু বলেছেন যে আসলে সংস্কার একটা চলমান প্রক্রিয়া, আপনি যেমন বলছিলেন ঠিক সেই রকমই। তো আসলে দেশে দ্রুত স্থিতিশীলতা কিংবা গণতন্ত্র ফিরিয়ে আনবার জন্য আসলে নির্বাচনটাই আগে হওয়া জরুরি। আপনি ঠিকই বলেছেন। আমি আপনার সাথে একমত পোষণ করে এটাই বলতে চাই, জামাতে ইসলাম একটা রাজনৈতিক দল, জি, তাদের ওপিনিয়ন তারা ব্যক্ত করে, ইট ইজ দেয়ার লেজিটিমেট রাইট এন্ড ফ্রিডম। এবং তারা ছাড়াও কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, জাতীয় গণসংহতি বলেন, গণপরিষদ অধিকার বলেন, তারা সবাই কিন্তু বলছে যে না, প্রয়োজনীয় সংস্কার শেষেই আসলে তারা নির্বাচনে যেতে চায়। তারা তো এটা নতুনভাবে আসতেছে রাজনীতিতে। বিএনপি সেই প্রসঙ্গে নিশ্চয়ই আসবে। বিএনপি একটা প্রবীণ রাজনৈতিক দল, তারাও ক্ষমতায় ছিল, এই দল অনেকবার ক্ষমতায় ছিল, রাষ্ট্র পরিচালনায় ছিল। আমি ক্ষমতা বলবো, রাষ্ট্র পরিচালনায় ছিল এবং সুন্দর সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনা করেছে। এই জন্য আমি যেটা বলবো যে বিএনপির যে মানুষের একটা ওল্ড ইজ গোল্ড, এবং দীর্ঘ রাজনীতিক যে এক্সপিরিয়েন্স, এগুলাকে নিয়েই এই বর্তমান তত্ত্বাবধায়ক ইন্টারিম গভর্নমেন্টকে এগোতে হবে
এবং আমি মনে করি যে অন্যান্য রাজনৈতিক দল যেগুলো তারা বা আগামীতে হবে বা আছেও যারা, তারা যেসব অপিনিয়ন তাদের ব্যক্ত করছে, ইট ইজ দেয়ার রাইট টু সে দেয়ার অপিনিয়ন, বাট এট অফ দি ডে উই হ্যাভ টু কাম টু সাম আন্ডারস্ট্যান্ডিং, সবাই মিলে সুন্দর করে। এটার দায়িত্ব কার? এটার দায়িত্ব হল ইন্টারিম গভর্নমেন্টের প্রধান যিনি আছেন, উনি আমাদের মুরব্বী হিসাবে, প্রধান উপদেষ্টা হিসাবে, উনি আমাদের এসে হাল ধরেছেন, উনি আমাদের গর্ব, উনি আমাদের বাংলাদেশের নোবেল লরেটস। তো ওনার দায়িত্ব হলো যে ইতিহাস মানুষ সৃষ্টি করে, ওনাকে একটা ইতিহাস সৃষ্টি করে যেতে হবে। এবং ওনার সাথে যারা আছেন, দে আর অল এডুকেটেড পিপল, দে আর অল গুড পিপল, অনেস্ট পিপল, এবং তাদের দায়িত্ব হলো যে সুন্দর সুষ্ঠুভাবে একটা নির্বাচনের প্রস্তুতি নেওয়া, যে যার জন্য বিএনপি আমরা গত 15 বছর আন্দোলন করে আসছি রাজপথে, যে অনেক সাফার করেছি, মানে আমাদের শত লোক নেতা গুম হয়েছে, হাজার হাজার নেতাকর্মী খুন হয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানি, নির্যাতন, নিপীড়ন করা হয়েছে, রিমান্ডে নিয়ে টর্চার করেছে, ইনক্লুডিং আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পর্যন্ত এখান থেকে রেহাই পান নাই, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান সাহেবও রেহাই পান নাই। তারপরেও আমরা ধৈর্য সহকারে আন্দোলন করেছি। আমাদের দাবি একটাই ছিল, নির্বাচন হইল গণতন্ত্রের প্রথম, সুষ্ঠু নির্বাচন হইল গণতন্ত্রের ওয়ান অফ দি ফান্ডামেন্টাল, এটা ডেমোক্রেসির একটা ফান্ডামেন্টাল পিলার। নির্বাচন যদি না থাকে তাহলে এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ কিভাবে হবে? এই বাংলাদেশ তো মানুষের, জনগণের দেশ, এবং এই দেশের কনস্টিটিউশন এটাই বলে জনগণই সকল ক্ষমতার উৎস। সুতরাং লেট দ্য পিপল অফ দিস কান্ট্রি ডিসাইড থ্রু দেয়ার ব্যালট পাওয়ার যে কে এই রাষ্ট্রকে গভর্ন করবে, কারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে, এটা জনগণকেই করতে দেন। এই জন্য নির্বাচনটা হলো অতীব প্রয়োজন। তখন একটা ট্রান্সপারেন্সি থাকে, জবাবদিহিতা থাকে। যখন জনগণের দ্বারা নির্বাচিত সরকার ক্ষমতায় আসে, তখনই দেখবেন আপনার এই জবাবদিহিতা থাকে এই সরকারের। শেখ হাসিনার যে গত 15 বছর কোনো জবাবদিহিতা ছিল না, শি বাইপাসড দ্য পিপল অফ বাংলাদেশ এবং শি টুক দ্য শেল্টার অফ আওয়ার নেইবারিং কান্ট্রি। জি, আসবো নিশ্চয়ই। নির্বাচন প্রসঙ্গে আবার আসবো, তার আগে একটু ভিন্ন প্রসঙ্গে যাব। সেটা হচ্ছে, আপনি নিশ্চয়ই জানেন যে জাতিসংঘ তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশিত হয়েছে এবং সেখানে বলা হয়েছে জুলাই অগাস্ট গণহত্যা মানবতা বিরোধী, যেটি সরাসরি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে করা হয়েছে। আমার প্রশ্ন হলো, শেখ হাসিনাকে ফিরিয়ে দেবার প্রশ্নে এই রিপোর্টটি কি ভারতকে আন্তর্জাতিকভাবে কোনো চাপের মুখে ফেলবে কিনা? অবশ্যই আমি মনে করি এটা ফেলা উচিত এবং এটা হওয়া উচিত, এবং ভারতেরও এটা বোঝা উচিত যে শেখ হাসিনা কোনো পলিটিক্যাল ভিকটিম নয়। শি ওয়াজ এ ডিকটেটর, শি ওয়াজ এ রুলার, এ ফেসিস্ট রুলার ইন বাংলাদেশ, এবং তার নেতৃত্বে বাংলাদেশের হাজার হাজার লোক খুন হয়েছে, গুম হয়েছে, এবং বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা আজকে যে এমটি বাস্কেট হয়ে গেছে, যেটা ব্যাংকে টাকা নাই, কোনো কিছুই নেই, এই যে লুটপাটের রাজনীতি, দেশটাকে যেভাবে লুটপাট করে দেশের মানুষের ভাগ্যকে তারা আপনার ছিনিয়ে নিয়ে তাদের কিছু সংখ্যক ব্যক্তির ভাগ্যকে তারা আপনার পরিবর্তন করে মাল্টিবিলিয়নের হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, বিদেশে পাচার করে দেশের যে ক্ষতি করেছে, দেশের আর্থসামাজিক যে অবস্থা আজকে খুব করুণ অবস্থা, আজকে দ্রব্যমূল্যের যে দাম বাড়ছে যেভাবে নিয়ন্ত্রণের বাইরে, তো এটার পিছনে কারণটাই হলো গত 15 বছরের একটি অবৈধ অনির্বাচিত সরকারের দ্বারা যে রাষ্ট্র পরিচালিত হয়েছে, এবং তার পাশাপাশি এই রাষ্ট্রকে তারা জীবনেই ভালোবাসে নেই। আমি যতটুকু আমার মানে বিবেক যেটা বলে, তা আমার বিবেচনা যেটা বলে, দে নেভার লাভ দিস কান্ট্রি। আপনি যখন রাষ্ট্র পরিচালনায় থাকবেন, ইউ হ্যাভ টু ফলো দ্যাট আইডিওলজি। ইউ লাভ ইউর কান্ট্রি ফার্স্ট, ইউর কান্ট্রি কাম ফার্স্ট, দেন লাভ দি পিপল অফ দ্যাট কান্ট্রি। এটা আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব বলেছিলেন, ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়। দেশ, ইয়োর কান্ট্রি কাম ফার্স্ট। দেশে যদি থাকে না, আপনার মানুষ দিয়ে কী করবেন? আর মানুষ যদি থাকে না এই রাষ্ট্র দিয়ে কী করবেন? এই জন্য ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট দ্যাট আপনার রাষ্ট্র পরিচালনায় গিয়ে আপনার দেশকে যখন ভালোবাসবেন, when you love someone, even if you love your family, you cannot think of destroying their comfortness or livelihood. আপনি তখনই, আপনি যেহেতু ভালোবাসেন, এই জন্য আপনি এই জিনিসটাকে নষ্ট করতে পারেন না।
আপনি রাজনীতিবিদ হিসেবে আপনার দেশকে ভালোবাসতে হবে। তার মানে আপনি ডাই ফর বাংলাদেশ, লিভ ফর বাংলাদেশ, সার্ভ ফর বাংলাদেশ। তার মানে আপনি মনে করছেন যে ভারত একটা চাপের মুখে পড়তে পারে। অবশ্যই। কিন্তু আপনার কাছে এই প্রসঙ্গে একটু যুক্ত করব, সেটি হচ্ছে যে ভারতের সাথে বাংলাদেশের যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে সেখানে কিন্তু একটা অংশে উল্লেখ করা হয়েছে যে বন্দি যদি তার নিজ দেশে আসলে একটা রাজনৈতিক আক্রোশের শিকার হয় সেক্ষেত্রে কিন্তু আশ্রয় প্রদানকারী দেশ ফিরিয়ে দিতে বাধ্য নয়। সেটার এক্সাম্পল যদি ভারত সরকার দিতে চায় যে এই যে গত 5 তারিখে যে আপনার 32 নম্বর ভাঙচুরের ঘটনা ঘটলো বা বিভিন্ন রাজনৈতিক যারা আওয়ামী লীগের নেতাকর্মী ছিলেন তাদের বাড়িঘরও ভাঙচুর হয়েছে, তো এটা কি এক্সাম্পল হিসেবে মধ্যে তুলে ধরবেন কিনা যে আসলে শেখ হাসিনা নিরাপদ নয়, কাজে আমরা ফিরিয়ে দেব না? একটা জিনিস দেখেন, এই ধরনের ঘটনা বাংলাদেশে গত 15 বছর ঘটেছে শেখ হাসিনার নেতৃত্বে। বাংলাদেশের বিশেষ করে বিএনপি বা জামাতে ইসলামের অনেক নেতারা আপনারা জানেন, তাদেরকেও বিভিন্নভাবে তারা রাজনৈতিকভাবে মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দিয়েছে, হত্যা করেছে। বিএনপির তো হাজার হাজার নেতাকর্মীদেরকে আমরা সবসময় রাজপথে ছিলাম এই আইনের সুশাসন ফিরিয়ে আনার জন্য, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য, বাক স্বাধীনতার জন্য। তো আজকে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, ওনার যে স্মৃতিময় যে বাড়ি, জিয়াউর রহমান সাহেবের যে বাড়ি ক্যান্টনমেন্টে ছিল, সেই বাড়ি থেকে বের করে তাকে রাস্তায় টেনে এসে বাইর করে যেভাবে যে ব্যবহার করলো, তখন তো 32 নম্বরের যে ইস্যুটা আসছে, এটা পরে আমি বলতেছি। তা আমি যেটা মনে করি যে বাংলাদেশে নির্বাচনের বিকল্প নেই। আর হাসিনার যেটা যে ধানমন্ডি 32 নম্বরের ভাঙচুরের ব্যাপারটা, এটা হলো তার উস্কানিমূলক বক্তব্যের কারণে। এটা তো 5th আগস্টে ঘটে নাই, ঘটতে তো পারতো যে সেই সময় এটা ঘটা উচিত ছিল কিনা, মানে প্রায় 5 মাস পরে, মানুষ একটা বিপ্লব যখন ঘটে, ইমোশনালি মানুষ অনেক জিনিসই করে। দেখেন, মানুষের যখন আন্দোলন করে মানুষের গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য, অনেক সময় অনেক জিনিস করে মানুষ, যেটা তার নিজেরও রাষ্ট্রের ক্ষতি হয়। যেমন একটা ব্রিজ, মনে করে যে তাদের কলকৌশলী দিয়ে দেখে যে ব্রিজটা আমাকে এখন ধ্বংস করতে হবে, যেহেতু আমার ওপোনেন্ট বা আমার বিরোধী পক্ষ বা আমার শত্রু যাতে এই রাস্তা দিয়ে আসে আমাদের উপরে আক্রমণ না করতে পারে। বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি থাকে বিপ্লবের, সেগুলো যদি ইমোশনালি তারা করতো তখন দ্যাট ওয়াজ এ ডিফারেন্ট থিং। রিসেন্টলি তার বক্তব্য যেটা ভারত থেকে উনি তো এমনি দেশের 12টা বাজিয়ে গেছেন, তারপরে বাড়িতে বসে বসে উস্কানি দিচ্ছেন, দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে, ইভেন বর্তমানে ইন্টারিম গভর্নমেন্টকে ফেল করানোর যে তার ষড়যন্ত্র পরিকল্পনা বাড়িতে বসে বসে করতেছেন। দ্যাট ইজ হোয়াট পিপুল তো এখনও ভুলে নাই, এখনও তো 6 মাস যায় নাই। এই যে জিনিসগুলো মানুষের ভিতরে রয়েছে, যখনই উনি ছাত্রলীগের একটা ভিডিও কনফারেন্সে ইসকনিমগুলো বক্তব্য দিচ্ছেন, তখনই মানুষের ইমোশন হয়তো হয়েছে। তো এটার জন্য আমি মনে করবো যে 100% দায়ী উনি। কোনো ধরনের অপকর্মের জন্য দায়ী কারা হয়? যারা নেতৃত্ব দেয়, যারা ইনস্টিগেট করে, তারাই দায়ী হয়। এবং ইনস্টিগেটেড হয়ে যারা মানুষ উত্তেজিত হয়, অ্যাকশন প্ল্যানে যায়, সেটা হলো তাদের ক্রাইমটা পড়ে আসে। কিন্তু বড় জিনিস হলো হু ইজ দ্য উস্কানি দাতা। তো আমি মনে করি যে হাসিনার ব্যাপারটা নিয়ে উনি যেহেতু একজন ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করেছেন, এটা যে জাতিসংঘের যে তদন্তের রিপোর্ট যেটা আসছে, এটা তো আর এটার পরে তো তারা তো একেবারে ইন্ডিপেন্ডেন্টলি এটা তদন্ত করেছেন, এখানে কেউ ইন্টিমিডেশন করে নাই, এটা আপনি ভালো করে জানেন। এখানে আসলে দোষারোপের সুযোগ নেই, না, দোষারোপের কোনো সুযোগ নেই। সুতরাং সে শুড বি গিভেন দি চান্স টু কাম টু বাংলাদেশ। বাংলাদেশ সরকার যখন আপিল করছে, তাকে এই সুযোগ দেওয়া উচিত যে হাসিনাকে এনে সুষ্ঠু বিচারের কাঠ করে দাঁড় করানো। তার পাশাপাশি জনগণ এটাই চায়, বাংলাদেশের মানুষ এটাই চায়। আর বড় জিনিস হলো এক্সট্রাডিশন ট্রিটি যেটা আপনি বলছেন, এটা অনেক রাষ্ট্রের সাথে থাকে, বাট তার যে রাজনৈতিক যেটা আপনি বলছেন যে কি যে সহিংসতার, মানে তার যদি আসলে কোনো আশঙ্কা থাকে, রাজনৈতিক আক্রোশ বা কোনো কিছু তার প্রাণনাশের আশঙ্কা থাকে, সেটি তো আসলে যেহেতু তার বাড়িটি গুড়িয়ে দেওয়া হলো, সে কতটা নিরাপদ? এই বাড়ি তো আমি আগেই বললাম, সে তার নিজের হাতে অনেকের বাড়ি ধ্বংস করেছে, অনেকের পরিবার ধ্বংস করেছে, হাজার হাজার মানুষের জীবন নষ্ট করেছে, অনেকের বাপকে মা বাবা, তার ছেলে এবং বউয়ের কাছে, মা বাবার কাছে দেখা করার সুযোগ দেয় নাই, গুম করে তাদেরকে হত্যা করেছে। আপনি জানেন আমাদের বিভিন্ন বিএনপি নেতারা, ইলিয়াস আলী চৌধুরী আলম সহ 700-800 নেতাকর্মীদেরকে গুম করেছে, তার পরিবার তাদের বডিটাও দেখে নাই, চেহারাটাও দেখতে পারে নাই। তো শেখ হাসিনা তো সেই যে মানবতা বিরোধী একজন নেত্রী ছিলেন, এবং সেই যে ক্রিমিনাল, শি কিলড দ্য পিপল, হার ইনস্ট্রাকশন
থ্রু হার ইনস্ট্রাকশন হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ পিপল ওয়্যার। ধন্যবাদ। আরও একবার আসবো নির্বাচন প্রসঙ্গে, সেটি হচ্ছে চলতি মাসের শেষের দিকেই রাজনৈতিক নতুন দলের ঘোষণা আসছে, যেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে গঠিত হচ্ছে এই নতুন দলটি। এটি কি বিএনপি স্বাগত জানাচ্ছে, নাকি আসলে কোনো রকম আশঙ্কা করছেন যে ভবিষ্যৎ রাজনীতিতে আসলে বিএনপি প্রতিবন্ধকতা মনে করছে কিনা? শুনেন, আমাদের নেতা মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম এবং সফল রাষ্ট্রপতি, একজন দেশপ্রেমিক রাষ্ট্রপতি ছিলেন। উনি বহুদলীয় গণতন্ত্রকে ফিরিয়ে এনেছিলেন বাংলাদেশে। বিএনপি যদি এটা চিন্তা করত যে রাজনৈতিক দলকে রাজনীতি করার সুযোগ দিয়ে প্রতিবন্ধকতার মানে সুযোগ দিবে, তখন বিএনপি বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠিত করত। আপনার সাথে একটু যুক্ত আমি করব। বিশ্বাস করি যে আমাদের দলের এটাই স্ট্যান্ডিং থাকবে, যে কোনো দলই আসুক। You are established by your own activities, by your own deeds. You are known to the people by your own প্রত্যেক deeds. রাজনৈতিক দলের নিজস্ব ম্যান্ডেট থাকে, অবশ্যই এটা গণতান্ত্রিক সেটি অধিকার। নিয়ে জনগণের সামনে আসবে, জনগণ যদি ভালো মনে করে জনগণ বেছে নেবে। এটাই তো। জনগণ ইজ দি সকল ক্ষমতার উৎস, যেটা আমরা বলি। জি। জনগণ উইল ডিসাইড। এই জন্যই আমরা বারবার নির্বাচনের কথা বলি। লেট দ্য পিপল অফ দ্য কান্ট্রি ডিসাইড হু ইজ গোয়িং টু গভর্ন দেয়ার কান্ট্রি। এই দেশ জনগণের, বাংলাদেশের নাগরিক যারা তাদের, এটা কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী বা কোনো রাজনৈতিক দলের নয়, কোনো পরিবারের নয়। এটা বুঝতে হবে। আমাদের নেতা বারবার জনাব তারেক রহমান সাহেব বলেন, বাংলাদেশের মালিক হলো বাংলাদেশের জনগণ। জি জনগণকে ডিসাইড করতে দেন বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে। জি, আরেকটু বলতে চাই, সেটি হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কয়েকজন প্রথম সারির নেতা কিন্তু ইন্টেরিয়র গভর্নমেন্টের উপদেষ্টা হিসেবে রয়েছেন। তো সেই কারণেই কি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে সরকারের নিরপেক্ষতা নিয়ে যে প্রশ্নটা উনি তুলেছেন, যদি এরকম হয়, নিরপেক্ষ না হয়, তাহলে আমরা আবার অন্তর্বর্তীকালীন বা অন্য সরকারের অধীনে বা এইভাবে একটা নির্বাচন, উনি এরকম একটা ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু অন্যদিকে তারা কিন্তু জানিয়েছেন যে তারা যদি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে দল হিসেবে, তাহলে কিন্তু তারা সরকার থেকে সরে যাবেন। কি বলবেন আপনি? শুনেন, ইতিহাস কথা বলে। নির্দলীয় নিরপেক্ষ সরকার কেন চাহিদা ছিল? আওয়ামী লীগের ছিল, জামাতে ইসলামের ছিল। তারা এই 96-এ তারা তত্ত্বাবধায়ক সরকারের দাবি করেছিল। আমাদের নেত্রী সেটাকে সাংবিধানিকভাবে রূপ দেওয়ার জন্য সংসদে নিয়ে এটাকে ফাঁস করে দিয়েছেন। কারণ আমাদের নেত্রীর কোনো ভয় নেই। উনি জনগণকে নিয়ে রাজনীতি করেন, জনগণের উপরে আস্থা রেখেই রাজনীতি করেছেন। এই জন্য যতবার উনি ক্ষমতায় এসেছেন, পিছনের দরজা দিয়ে ষড়যন্ত্র করে আসেন নাই। উনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হন, নির্বাচিত প্রধানমন্ত্রী হন। তারপরে ক্ষমতায় এসে উনি 91 to 96-এর সংসদীয় গণতন্ত্র উপহার দিয়েছেন। আজকে আমরা এই জন্যই আশঙ্কা থাকতে পারে, আপনি বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিবেন, আবার আপনার তত্ত্বাবধায়ক ইন্টারিম গভর্নমেন্টে থাকবেন, সেখানে সেটা যদি তারা করে, এটা তাদের বিবেকের ব্যাপার। আমি তাদেরকে করতেছি না। আমি বিশ্বাস করি দে উইল ডু দ্যাট, তারা যদি এইভাবে করে। তো আমরা চাই যে আমাদের দাবি কি, আমাদের কারো উপরে কোনো নাই, অ্যাঙ্গার নেই। আমাদের দাবি একটাই, গত 15-16 বছর যেটা আমরা দাবি করে আসতেছি, এখনও সেই দাবি করছি। গিভ আস এ প্ল্যাটফর্ম যেখানে বাংলাদেশের জনগণ নির্দ্বিধায় নির্ভয়ে তারা তাদের ভোট কাস্টিং করে তাদের সরকার তারা নির্বাচিত করতে পারে। এই জন্য জনগণের ভোটের অধিকার আদায়ের লক্ষ্যে আমরা আন্দোলন করে আসছি, ক্ষমতায় যাওয়ার জন্য নয়। ক্ষমতায় দিবে জনগণ তাদের ভোটের মাধ্যমে। এই সুযোগটুকু আমরা বারবারই বলছি, ইন্টারিম গভর্নমেন্টেও বলছি, আগামীতেও বলবো। যদি আমরা দেখি যে সেখানে সুষ্ঠু অবাধ নির্বাচনের কোনো পরিস্থিতি দেখি না, সেখানে আমাদের অধিকার রয়েছে বাংলাদেশের সচেতন নাগরিক হিসেবে, একজন দেশপ্রেমিক দল হিসাবে, সেখানে আমরা জনগণের পক্ষে কথা বলবো। ইট ইজ দেয়ার কনস্টিটিউশনাল রাইট পিপলের, যে তাদের ভোট দিবে। জি, ধন্যবাদ। গতকালের যে ঐক্যমতের যে বৈঠকটি হলো, সেখান থেকে বেরিয়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক যারা নেতা রয়েছেন তারা গণমাধ্যমের সামনে যে সাক্ষাৎকার দিলেন, সেখানে বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতা রয়েছেন সার্জিস আলম, হাসনাত এবং জাতীয় নাগরিক কমিটির নাসিরউদ্দিন পাটোয়ারি, তারা বলেছেন যে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বহিষ্কার করা বা বাতিল করা, এবং একই সাথে যে ফ্যাসিজমের সাথে যারা আসলে জড়িত, সেই ফ্যাসিস্ট হাসিনা সহ অন্যদেরকে আসলে তারা বিচারের আওতায় আনবেন, তারপরে আসলে তারা জাতীয় নির্বাচন দেখতে চান। আপনি কি বলবেন? সেক্ষেত্রে একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে বিএনপি মহাসচিব কিন্তু বারবারই বলেছেন যে আমরা কখনোই কোনো রাজনৈতিক দল বাতিলের পক্ষে না। বিএনপি কি কোনোভাবে আওয়ামী লীগকে কোনো সমর্থন করছে কিনা বা ছত্রছায়ায়, কি বলবেন? আমি একটা কথা বলি, একটু আগে আমরা যেটা বলছি যে রাজনৈতিক দল, আমরা কোনো রাজনৈতিক দলকে বাতিল করতে চাই না। আওয়ামী লীগ কি একটা রাজনৈতিক দল? তারা কি রাজনৈতিক দল হিসাবে রয়েছে?
কিন্তু দীর্ঘ They have become 16 a বছর fascist political party. না, তার দীর্ঘ 16 বছর ছিল। তারা যদি রাজনৈতিক দল না হয় তাহলে আপনারা এই দীর্ঘ 16 বছর কেন কোনো ধরনের পদক্ষেপ নিলেন না? আমরা তো নিছি, আমরা আন্দোলন করছি, তাদের হাতে ছিল বন্দুক, তাদের ছিল ল এনফোর্সিং এজেন্সি, বিচার বিভাগ, সব কিছুই তারা দলীয়করণ করেছে। আমরা রাজপথে ছিলাম, এখনও রাজপথে আছি। আমরা এখন যে সিচুয়েশন হলো, এখন আমরা ফ্রিলি কথা বলতে পারছি, আর আমাদের সাথে ইন্টারিম গভর্নমেন্ট কথা বলছে, আলোচনা করতেছে। আগে তো এইসব পরিস্থিতি ছিল না, আমরা রাজপথেই ছিলাম। আমাদের নেতাকর্মীরা মানে তারা খুব ভীত সন্তুষ্ট ছিল, কিন্তু সাহসিকতার সহিত আন্দোলন করেছে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে। উনি বিদেশে থেকেও তারপরে জাতিকে, আমাদের দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে, যে বিগত যে 27 জুলাই থেকে 5 অগাস্ট যে আন্দোলন হয়েছে, সেখানে আমাদের নেতার বিশেষ অবদান রয়েছে, এবং আমাদের নেতৃবৃন্দরা সেখানে আন্দোলনে একসাথে ছিলাম আমরা সবাই। এবং আমাদের যে ছাত্রনেতাদের যে আন্দোলন এবং আমজনতা যারা রাজপথে নেমেছেন, তাদেরও তো দাবি এটাই ছিল, শেখ হাসিনা খুনি গভর্নমেন্ট, সুতরাং তাদের বিচার হওয়া অত্যন্ত প্রয়োজন। বিচার না হয়ে যদি আবার তারা এই আওয়ামী লীগ তারা রাজনীতিতে ফ্রি হ্যান্ড পেয়ে যায়, তাহলে এইভাবে অনেক স্বৈরাচার আবার জন্ম নিবে বাংলাদেশে। দে মাস্ট বি টেকেন টু জুডিশিয়ারি সিস্টেম। এবং তাদের নির্বাচনের আগে কি এই ফ্যাসিস্ট যে গভর্নমেন্ট ছিল তাদেরকে বিচার করা সম্ভব কিনা? এটা তো একটা দীর্ঘ প্রক্রিয়া। যদি পারে না, দে শুড নট বি অ্যালাউড। আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত দলীয় কোনো অপিনিয়ন আমি দিচ্ছি না, এটা আমার পার্সোনাল অপিনিয়ন, তো আমি ব্যক্ত করতে পারি। ইট ইজ মাই রাইট টু গিভ এ ফ্রি অপিনিয়ন, আমার ফ্রিডম আছে এখানে। তো আমি যেটা বলবো যে যদি তারা না পারে, তাহলে দে শুড নট অ্যালাউ দেম, দে শুড বি অ্যালাউড টু এট দি নেক্সট ইলেকশন। সুতরাং তারা তো 15 বছর বিনা ইলেকশনে ক্ষমতায় ছিল। তো আমরা তো এই ধরনের পদ্ধতিতে যাচ্ছি না। এটি খুনি ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের মেরুদণ্ডকে যারা গত 15 বছর ধ্বংস করে দিয়েছে। আমাদের দলের নেতাকর্মীরা, অনেক পরিবারের সন্তানরা খুন হয়েছে, গুম হয়েছে। তারা কিভাবে দেখবে এই জিনিসটাকে? আপনি নিজের বিবেক দিয়ে দেখেন, যে যখন দেখবে যে তাদের খুনিরা আজকে ফ্রিলি তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে, শেখ হাসিনার নেতৃত্বে হোক আর যেটাই হোক। এখানে আমরা যেটা বলতেছি, যারা আসল দোষী, যারা মানে ফেসিজমে যারা জড়িত ছিল সক্রিয়ভাবে, যারা খুন গুমের সাথে জড়িত ছিল, দে শুড বি আউট ফ্রম পলিটিক্স। এখানে ভালো লোক যারা আছে তারা আসুক রাজনীতি, আমাদের তো কোনো বাধা বিঘ্ন নাই। সেটাই হয়তো বিএনপি বোঝাতে চাচ্ছে, আমরা কোনো দলকে বাতিল করতে চাচ্ছি না। আসবে একটু অন্য প্রসঙ্গ, সেটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অন্য অনেক রাজনৈতিক দল এরকম একটি অভিযোগ শোনা যায় যে বিএনপির ছত্রছায়া আওয়ামী লীগ এখনও দেশের নৈরাজ্য সহ দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছে। এটি নিয়ে আপনি কি বলবেন? আসলে এটি কি কতটুকু সত্য তৃণমূল পর্যায়ে বিশেষ করে? দেখেন, এবং বিভিন্ন জায়গায় কিন্তু বাংলাদেশে সবসময় লেগেই আছে নৈরাজ্য। আমি গত 5 সপ্তাহ যখন দেশে ছিলাম, দেখছি কিছু জিনিস, কিন্তু এটা হলো একটা, এখানে তো আওয়ামী লীগের লোক আছে, really they are still moving at large. তার মানে বিএনপি ভেতরে কি আওয়ামী লীগ ঢুকেছে? of course not. বিএনপি এটা কোনো সময় করবে না। বিএনপি সবচেয়ে নির্যাতিত একটা রাজনৈতিক দল ছিল, আর বিএনপির নাম ধরে যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করছে, এরা বিএনপি করে না, এরা সত্যিকার অর্থে দে ডোন্ট বিলং টু বিএনপি। কারণ বিএনপি যেভাবে সাফার করছে তারেকের ফ্রম টপ টু বটম, দলের চেয়ারপারসন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে ধরে তার নেতাকর্মীরা সবাই যেভাবে আপনার সাফার করছে, তারা কোনো অবস্থাতেই আওয়ামী লীগকে পুনর্বাসিত করার কোনো পরিকল্পনা তাদের মধ্যে থাকবে না, থাকা উচিত নয় আমি মনে করি। যেহেতু আমরা আন্দোলন সংগ্রামে, আমিও দেশে 16-17 বছর দেশে যেতে পারিনি, রাজপথে আন্দোলন করেছি এই বয়সে। আমরা আন্দোলনটা কি করেছিলাম, যে বাংলাদেশে যাতে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হয় নির্বাচনের মাধ্যমে, গণতন্ত্র যাতে আসে এবং আইনের সুবিচার যাতে শাসন প্রতিষ্ঠিত হয়, এই জিনিসটাই আমরা দেখেন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো একটা রাষ্ট্রীয় অর্গানে আপনার যখন দেশপ্রেমিক অথবা জনগণের দ্বারা নির্বাচিত সরকার পরিচালনার দায়িত্ব নেয়, তখন তারা দুইটা জিনিসকে হাইয়েস্ট লেভেল অফ প্রায়োরিটি দেয়। এটা আমি প্রায়ই বলি, যেটা হলো যে আপনি বিফোর ইউ থিঙ্ক অ্যাবাউট এনি আদার থিংস, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো একটা রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করা সরকারে থাকলে। দ্বিতীয় হলো রাষ্ট্রের মালিক যারা জনগণ, তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে যে কোনো মূল্যেই হোক, আদারওয়াইজ ইউ শুড নট বি ইন গভর্নমেন্ট। এখানে আপনার বিদেশে, এই যে আমরা যে দেশে আছি আজকে, যে ল্যান্ডে বসে আমি আপনার এই রূপালী টিভিতে আমি কথা বলছি, সেই ল্যান্ডের আইন কানুন দেখেন। আমার 49 বছর হয়ে গেছে এই যুক্তরাজ্যে।
আমি তো যখন রাত্রে 2টা, 2:30, 3টার সময় গাড়ি চালাই আমার বাসায় যাই, আমার জি। রাজনীতি সমাজনীতি সব কিছু করে, আমি তো আই নেভার ফিল থ্রেটেন অ্যাবাউট মাই লাইফ সেফটি জি অ্যান্ড সিকিউরিটি। জি, ধন্যবাদ। শেষ করব, তবে তার আগে জানতে চাই যে আজ নড়াইলে একটি সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেন যে 31 দফা যে রয়েছে সেটি বাস্তবায়নের জন্য বিএনপিকে শক্ত হাতে কাজ করতে হবে এবং একই সাথে তিনি সবাইকে এই গণতন্ত্র ফিরিয়ে আনবার জন্য ঐক্যমত হবার জন্য তিনি আসলে আহ্বান জানান। তো আপনার কাছে একটু জানবো যে উনি যেহেতু এই সময় দেশে ফিরে যেতে পারছেন না বা হয়তো বা কিছুদিনের মধ্যে উনি যাবেন, তো বাংলাদেশে যারা রয়েছেন বিএনপি নেতাকর্মী একদম কেন্দ্রীয় পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত তারা যে ধরনের বক্তব্য দিচ্ছেন বা যে কর্মকাণ্ড করছেন না কেন, সেটি কি সবটাই তারেক রহমানের নির্দেশে করছেন কিনা, আপনি কি বলবেন? শুনেন, আমি আমার নেতার নেতৃত্বে কাজ করতেছি। এখানে আমার নেত্রী বেগম খালেদা জিয়া, ওনার নেতৃত্বে আমি কাজ করেছি। আমি যুক্তরাজ্য বিএনপির প্রেসিডেন্ট ছিলাম, তারপরে আন্তর্জাতিক বিষয়ের সম্পাদক, তারপরে বর্তমানে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে আছি। তো আমি যেটা দেখি যে আমি আমার নেতার নির্দেশের বাইরে আমরা কাজ করি না। যারা দলপ্রেমিক, যারা নেতৃত্বের প্রতি অনুগত্যশীল, they should never disobey the decision or the advice of their দলীয় চেয়ারপারসন যিনিই থাকেন। সুতরাং আদারওয়াইজ দলের মধ্যে চেইন অফ কমান্ড থাকবে না। তো আমি মনে করি যে যারা সত্যিকার অর্থে বিএনপির লোক এবং দায়িত্ব আছেন, আমি তাদের প্রতি আমি বলবো দে আর ফলোয়িং দ্য অ্যাডভাইস অফ আওয়ার লিডার। খারাপ যেগুলো করে যারা আমার নেতার নির্দেশের বাইরে, তারা তো বিএনপির লোক হতে পারে না। তারা কোনো সময় একটা কুসন্তান, তার মা বাপ কি তাদেরকে ওন করে? সন্তান হিসেবে আছে, ঠিক আছে, বাট তারা বলে যে এটা আমার কুসন্তান, সুসন্তান নয়। আবার অতিরিক্ত মাত্রায় যখন খারাপ কাজ করে তখন কি করে? ত্যায্যপুত্র করে। তো দলের ভিতরে অনেক লোক, ইতিমধ্যে প্রায় 1200 মতো নেতাকর্মীদেরকে আপনার বহিষ্কার করা হয়েছে তাদের অপকর্মের কারণে। সুতরাং দলে বিশাল বড় একটা দল, এখানে যে সব 100% ভালো মানুষ থাকবে না, এই মুহূর্তে তো বাংলাদেশের সবচেয়ে বড় দল একজন ব্যক্তির বিএনপি। তারা সম্ভব না এটা নিয়ন্ত্রণ করা। জি, একদমই শেষ করব, তবে সর্বশেষ জানতে চাইবো যে বাংলাদেশের, আপনি বলছিলেন বেগম খালেদা জিয়ার কথা, তো বাংলাদেশের সাবেক এবং উনি 3বারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তার শারীরিক অবস্থা কি এবং তার বর্তমান রাজনৈতিক ভাবনাটা নিশ্চয়ই আপনি খুব কাছ থেকে দেখেছেন, জানবো সংক্ষেপে। ধন্যবাদ। আসলে প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, দীর্ঘ প্রায় 6-7 বছর ওনাকে যেভাবে নির্যাতন করেছে, কারাবন্দি করে রেখেছে, এটা আবান্ডন জেলে রেখে ওনাকে মানসিকভাবে শারীরিকভাবে নির্যাতন করেছে। ওনার মতো একজন মহিলা, শি ইজ দ্য ওয়াইফ অফ দি স্বাধীনতার ঘোষকের স্ত্রী, উনি আর্মির চিফের স্ত্রী, তিনি একজন মেজর জেনারেল। হ্যাঁ, এবং উনি কিন্তু এই উড়ে উঠে জুড়ে বসেন নাই। ওনার স্বামীর যে অবদান দেশের স্বাধীনতার প্রেক্ষাপটে উনি যেভাবে নেতৃত্ব দিয়েছেন, ঘোষণা দিয়েছেন, তো সুতরাং সেই মহিলা নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন, নির্বাচিত। ওনাকে যেভাবে সাবেক এই যে পতিত সরকার, ফ্যাসিস্ট সরকার যেভাবে ট্রিট করেছে, দেখেন আল্লাহ রাখে আল্লাহ মারেকে। এককালে এই শেখ হাসিনা ওনাকে ঘর থেকে বের করে অমানবিক কার্যক্রম যেগুলো করেছে, আজকে তার অবস্থা দেখেন। আল্লাহ কিন্তু বিচার ঠিকই করেন, আপনি যখন সবর করবেন বিচার ঠিকই আল্লাহ করে দিবেন। আজকে শেখ হাসিনার যে পতন ঘটবে, শেখ হাসিনাও জানতো না, অনেকেই জাতীয় বুঝতে পারেনি যে এত সকাল। আমরা জানতাম যে পতন ঘটবেই টুডে অর টুমরো, কিন্তু এই যে 5 তারিখে হবে বা এটা হবে, এটা আল্লাহ প্রদত্ত কিছু গজবও আসতে পারে অন্যায়কারীদের উপরে। তো সুতরাং শেখ হাসিনা আমাদের নেত্রী সুস্থ হচ্ছেন এখানে ওনার পরিবারের থেকে। আমি রিসেন্ট যে একটা রিপোর্ট দেখলাম যে আমাদের ডক্টর জায়েদ সাহেব বলছেন একটা ইয়েতে, আমিও নিজেই জানি যে একটু সুস্থতার দিকে আসতেছেন ইনশাআল্লাহ। উনি আগামীতে দেশে যাবেন, জাতির পাশে দাঁড়াবেন, এটাই আমরা সবসময় দোয়া করি। আমরা দোয়া করেছিলাম, আল্লাহ আমাদের নেত্রীকে তুমি এমন এক হায়াত দান করো যে ওনার চোখে যেন শেখ হাসিনার পতন দেখে যান। আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করছেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দেশে যাবেন, ইনশাআল্লাহ যাবেন, এবং তারেক সাহেবও যাবেন বাংলাদেশে নিশ্চয়ই। জনাব মাহিদুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আজকে রূপালী টিভিকে দেওয়ার জন্য। নিশ্চয়ই কথা হবে অন্য আয়োজনে। ভালো থাকবেন। আপনাকে ধন্যবাদ, রূপালী টিভিকে ধন্যবাদ, দর্শকবৃন্দদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, জনগণ জানতে চায় প্রসঙ্গ নিয়ে আবারও হাজির হব রূপালী টিভির পর্দায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রূপালী টিভি।